রাকিব হাসানের ৩ গোয়েন্দা ভলিউম ১-এর জগতে স্বাগত সবাইকে। বাংলাদেশের কিশোর সাহিত্যে তো এটা একটা মাইলফলক, তাই না? একদম। এই সিরিজের একেবারে শুরুটা নিয়ে আজকে কথা বলবো আমরা। হ্যাঁ, আমরা একটা লেখা থেকে এর নির্যাস তুলে ধরার চেষ্টা করব। ৩ গোয়েন্দা, বাংলাদেশি কিশোর গোয়েন্দা অভিযান। দেখব কেন এই ভলিউমটা এত স্পেশাল। ঠিক। এর চরিত্র, গল্প বলার ধরন আর ওই সময়ের সাংস্কৃতিক প্রভাব সবকিছু নিয়ে কথা হবে। শুরু করা যাক তাহলে। ভলিউম 1 মানেই তো ৩টা আলাদা গল্প, তাই না? হ্যাঁ, ৩টে। প্রথমটা তো একদম আইকনিক, ৩ গোয়েন্দা, মানে ওই যে ভূতের বাড়ির রহস্য। ওটা দিয়েই তো হাতে খড়ি অনেকের। তারপর আছে কঙ্কালদ্বীপ আর রূপালী মাকড়সা, মানে প্রত্যেকটা গল্পে একটা টান টান ভাব, একটা রহস্য। আর এমন সব মোড় আসে যে বই শেষ না করে উপায় থাকে না। ঠিক, মনে হয় যেন আমরাও আছি ওদের সাথে ওই রকি বিচে। আর এই পুরো আকর্ষণের কেন্দ্রে কারা? ওই ইনজন কিশোর পাশা। কিশোর পাশা, হ্যাঁ, বাংলাদেশি আমেরিকান দলের মাথা সে। টেকনিক্যাল জিনিসে দারুণ ইন্টারেস্ট আর বুদ্ধিমান তো বটেই। আর আছে মুসা আমান, দলের শক্তি। আফ্রিকান আমেরিকান বন্ধু, ভীষণ শক্তিশালী আর সাহসী, আর খেতেও খুব ভালোবাসে। হ্যাঁ, ওই খাবারের ব্যাপারটা বেশ মজার। আর রবিন মিলফোর্ড। রবিন হল জ্ঞান পিপাসু, বই পোকা, তথ্য সংগ্রাহক, দরকারি সব তথ্য খুঁজে বের করা ওর কাজ। এই ৩ জনের কম্বিনেশনটাই কিন্তু দারুণ, মানে কিশোরের বুদ্ধি, মুসার শক্তি আর রবিনের জ্ঞান। একদম। এই মিশেলটাই ওদেরকে যে কোনো রহস্য ভেদ করতে সাহায্য করে। এটা শুধু টিম ওয়ার্ক না, আসলে গভীর বন্ধুত্ব। ঠিক ধরেছেন। আর ওদের নিজেদের মধ্যে খুনসুটিগুলো। ও হ্যাঁ, ওই খুনসুটিগুলোই তো সিরিয়াস মোমেন্টেও একটা হালকা ভাব এনে দেয়। কিশোর পাঠকদের জন্য এটা খুব দরকারি ছিল মনে হয়। গল্পটাকে শুধু থ্রিলিং না রেখে একটু মানবিকও করে তোলে। আচ্ছা, লেখার ভাষা নিয়ে কি বলবেন? রাকিব হাসানের স্টাইলটা। খুবই সহজবোধ্য, ঝরঝরে বাংলা, কিশোরদের জন্য একদম পারফেক্ট। কিন্তু এর পেছনে তো ওয়েস্টার্ন ক্লাসিকের ছায়া আছে, তাই না? যেমন 3 ইনভেস্টিগেটর্স বা হার্ডি বয়েজ। হ্যাঁ, অনুপ্রেরণাটা স্পষ্ট। দ্য 3 ইনভেস্টিগেটর্স, ফেমাস 5, এগুলোর প্রভাব তো আছেই। কিন্তু মজার ব্যাপার হলো, গল্পটা আমেরিকার হলেও এর উপস্থাপনায়, চরিত্রদের চিন্তাভাবনায় কোথায় যেন একটা বাঙালিয়ানা ছোঁয়া পাওয়া যায়, যেটা আমাদের এখানকার পাঠকদের খুব সহজে কানেক্ট করতে সাহায্য করেছে। ঠিক। আর এটাই তো সম্ভবত সিরিজটার সবচেয়ে বড় শক্তি, ওই নস্টালজিয়া। নিঃসন্দেহে, কত প্রজন্ম যে এই বই পড়ে বড় হয়েছে। এটা শুধু বই পড়া ছিল না, একটা অ্যাডভেঞ্চার ছিল। বাংলাদেশে বই পড়ার অভ্যাস তৈরিতে এর ভূমিকা তো অসম্ভব। ওই দ্রুতগতির কাহিনী আর রহস্য সমাধানের যে আনন্দ, সেটাই আসলে চুম্বকের মতো টেনেছে। বছরের পর বছর। তবে সময়ের সাথে সাথে কিছু সমালোচনাও কিন্তু এসেছে। এগুলো নিয়েও একটু কথা বলা দরকার। অবশ্যই। যেমন যেমন ধরুন, মুসা আমানের শারীরিক বা জাতিগত বর্ণনার ক্ষেত্রে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, মানে আধুনিক সংস্করণগুলোতেও, যা আজকের দিনে একটু বেমানান লাগতে পারে। সংবেদনশীলতার অভাব। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই সময় নিরীক্ষে দেখলে প্রশ্নটা আসেই। আর একটা পুরনো বিতর্ক তো আছেই, গল্পগুলো কতটা মৌলিক আর কতটা অ্যাডাপ্টেড। হ্যাঁ, সেই বিতর্কটা বেশ পুরনো। কেউ কেউ এটাকে মূলের প্রতি বিশ্বস্ত রূপান্তর বা শ্রদ্ধা হিসেবে দেখেন, আবার অনেকে বলেন মৌলিকতার অভাব আছে। চরিত্রগুলো কি কিছুটা সরল রৈখিক, মানে অল্প বয়সী পাঠকের জন্য ঠিক আছে, কিন্তু একটু বড় হলে কি অগভীর মনে হতে পারে? হ্যাঁ, সেই সমালোচনাও আছে। চরিত্রগুলো হয়তো খানিকটা টাইপকাস্ট, কিন্তু এটা হয়তো টার্গেট অডিয়েন্সের কথা ভেবেই করা। সমালোচনাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না, তবে বইটার সার্বিক আবেদন বা ঐতিহাসিক গুরুত্ব, সেটা অস্বীকার করার উপায় নেই। সব মিলিয়ে দেখলে ভলিউম 1 কিন্তু রহস্য, রোমাঞ্চ আর বন্ধুত্বের একটা দারুণ প্যাকেজ। একটা পুরো প্রজন্মের কল্পনাকে যেভাবে উস্কে দিয়েছে। বাংলা কিশোর সাহিত্যে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। একদম। তাই কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এর আবেদন কিন্তু কমেনি। ওই 3 বন্ধুর নির্ভরতা, অ্যাডভেঞ্চারের টান, রহস্যের জাল ভেদ করা, এই সব কিছু মিলিয়ে এটা ক্লাসিক। তাহলে কাদের জন্য এই বইটা এখনো খুব প্রাসঙ্গিক? কাদের রিকমেন্ড করবেন? প্রথমত, অবশ্যই কিশোর পাঠকদের জন্য। ধরুন 10 থেকে 14 বছর বয়সীদের জন্য, যারা রহস্য রোমাঞ্চ ভালোবাসে, তাদের জন্য দারুণ একটা শুরু। আর পুরনো ভক্তরা? অবশ্যই, যারা নস্টালজিয়ায় ডুব দিতে চান, তাদের জন্য তো এটা অবশ্য পাঠ্য। আর যারা জানতে চান
ওয়েস্টার্ন কিশোর রহস্যের বাংলা অ্যাডাপ্টেশন কেমন হতে পারে? তারাও পড়ে দেখতে পারেন। হ্যাঁ, সমালোচনাগুলো মনে রেখেও বলা যায় এর মূল যে আকর্ষণ, ওই রোমাঞ্চ, বন্ধুত্ব, রহস্য সমাধানের আনন্দ, সেটা আজও অমলিন। আলোচনাটা আমরা প্রায় শেষ করে এনেছি, তবে যাওয়ার আগে একটা ভাবনা মাথায় আসছে। বলুন। এই যে অ্যাডাপ্টেড বা অনুপ্রাণিত কাজগুলো, এগুলো কিভাবে একটা ভিন্ন সংস্কৃতিতে গিয়ে শুধু মূল গল্পের আবেদনটাই ধরে রাখে না, বরং সেখানকার পাঠকদের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠে আর তাদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরির মতো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। মানে এই প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।